সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত নিষাদ উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মিসির আলি হাসি মুখে বললেন, কি ব্যাপার, আজ খালি হাতে যে? আমার সিগারেট কোথায়? মুনির লজ্জিত ভঙ্গিতে হাসল। মিসির আলি বললেন, আজকালের মধ্যে না এলে আমি নিজেই উপস্থিত হতাম তোমার ওখানে। আমি কোথায় থাকি তা তো আপনি জানেন না। আগে জানতাম না, এখন জানি। শার্লক হোমসের মতো বুদ্ধি খাটিয়ে বের করেছি। শুনতে চাও? চাই। প্রথমে খোঁজ করলাম ইস্টার্ন মার্কেন্টাইলে। দেখা গেল এই নামে কোনো অফিস নেই। তুমি ভুল ইনফরমেশন দিয়েছিলে। ভুল দিইনি, আগে এই নাম ছিল, এখন নাম বদলেছে। যখন দেখলাম অফিস থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, তখন পাড়ার ছোট ছোট পান বিড়ির দোকানগুলোতে খোঁজ করতে লাগলাম। কারণ তুমি সিগারেট খাও, এইসব দোকানগুলোতে তোমাকে একাধিকবার যেতে হবে। সিগারেট খাই কি করে বুঝলেন? আপনার সামনে তো কখনো খাইনি। তোমার পকেটে দেশলাই দেখেছি। তাছাড়া যে সিগারেট খায় সেই সাধারণত অন্যকে সিগারেট উপহার দেবার কথা ভাবে। দোকান থেকে আমার খোঁজ পেলেন? হ্যাঁ। মুনির, তুমি চা খাবে? হ্যাঁ, খাবো। তুমি কথায় কথায় স্যার বলো, আজ এখন পর্যন্ত একবারও বলনি। কারণটা কি? স্যার, আমি চা খাবো। মিসির আলি উচ্চস্বরে হেসে উঠলেন। তার মনে হলো ছেলেটি বেশ রসিক এবং সে সহজ হতে শুরু করেছে। যত সহজ হবে ততই তার জন্য ভালো। প্রচুর তথ্য তার দরকার। তথ্য ছাড়া এগুবার কোনো পথ নেই। তিনি নিজে কোনো তথ্য সংগ্রহ করতে পারছেন না। ছেলেটির উপরেই তাকে নির্ভর করতে হবে। আজ আমাকে কিছু বলবে বলে মনে হচ্ছে। জি, বলবো। বাতি নেভাতে হবে? না। মুনির খুব সহজ ভঙ্গিতে নিজাম সাহেবের বাড়ির ঘটনার কথা বলল। কেমন করে হঠাৎ পট পরিবর্তন হলো, সে সময় তার অনুভূতি কি ছিল, সবই সুন্দর করে গুছিয়ে বলল। শিশুটির দেয়ালে টাঙানো ছবিটির কথা, তার পানি চাইবার কথা কিছুই বাদ দিল না। মিসির আলি একটি প্রশ্নও করলেন না। সমস্ত বর্ণনাটা শুনলেন চোখ বন্ধ করে, একবারও তাকালেন না। তোমার বলা শেষ হয়েছে? জি। তোমার বর্ণনা থেকেই মনে হচ্ছিল বিনু মেয়েটি তোমাকে অভিভূত করেছে। রূপবতী কিশোরী মেয়ে, তার সহজ সরল ব্যবহার, তার যত্ন, এসব তোমাকে মুগ্ধ করেছে, তাই না? জি। তুমি প্রবলভাবে মেয়েটিকে কামনা করেছ, সেই সঙ্গে তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছ। এই প্রচণ্ড কামনা বা প্রবল আকর্ষণের কারণে তোমার মধ্যে বিভ্রম সৃষ্টি হয়েছে, যার জন্যে মেয়েটিকে তুমি দেখেছ তোমার স্ত্রী হিসেবে। পুরোটাই তোমার কল্পনা, ডে ড্রিমিং, এক ধরনের ইচ্ছে পূরণ স্বপ্ন। হতে পারে। আগেরবার তুমি একটি চিঠি নিয়ে এসেছিলে, এবার কিছু আনোনি? না। আবার যদি কখনো এরকম হয়, একটা জিনিস মনে রাখবে, কিছু একটা হাতে নেবে। খবরের কাগজ হলে খুব ভালো হয়। খবরের কাগজ দিয়ে কি করবেন? খবরের কাগজে একটা তারিখ থাকে, এই তারিখটা দেখব। তুমি তোমার অন্য একটা জীবনের কথা বলছো। মনে হচ্ছে দুটো জীবন পাশাপাশি চলছে। সেই জীবনের সময় এবং এই জীবনের সময়ও কি পাশাপাশি? তার মানে আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? না, করছি না। আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারছি না। কিছু একটা দাঁড় করাতে হলে আমার প্রচুর তথ্য দরকার। সেসব তথ্য আমার হাতে নেই। তবে তুমি যে গল্প বলছো তার কাছাকাছি গল্প বিভিন্ন উপকথায় চালু আছে। তাই নাকি? হ্যাঁ। তোমাকে শুধু একটা বলি। এক লোক পুকুরে গোসল করতে নেমেছে, প্রচণ্ড ক্ষুধার্ত। গোসল শেষ করে বাসায় গিয়ে খাবে। পানিতে ডুব দিয়ে যেই উঠল, অমনি সে দেখে সবকিছু কেমন অন্যরকম লাগছে।
সব অচেনা। সে নিজের দিকে তাকিয়ে দেখল সে নিজেও বদলে গেছে। সে এখন আর পুরুষ নয়, রূপবতী এক যুবতী। সে কাঁপতে কাঁপতে পানি ছেড়ে উঠে এলো। এক সওদাগর তখন তাকে দেখতে পেয়ে সঙ্গে নিয়ে নিল। সওদাগরের সঙ্গে তার বিয়ে হলো, 4টি ছেলে মেয়ে হলো। তারপর একদিন দুপুরে সে সবাইকে নিয়ে গোসল করতে এসেছে। পানিতে ডুব দিয়ে ওঠা মাত্র দেখল সে তার পরিচিত জগতে উঠে এসেছে। আবার সে পুরুষ। সে দ্রুত তার বাড়িতে গেল। স্ত্রী ভাত বেড়ে অপেক্ষা করছে। লোকটির মন গভীর বিষাদে আচ্ছন্ন। বারবার 4টি পুত্রকন্যার কথা তার মনে পড়ছে। ওরা কোথায় আছে, কি করছে কে জানে। হয়তো ব্যাকুল হয়ে মাকে খুঁজছে। মুনির বলল, এটা তো উপকথা, সত্যি নয়। তা ঠিক, তবে সব গল্পের পেছনেই এক ধরনের সত্যি ব্যাপার থাকে। এর পেছনেও কিছু না কিছু থাকতে পারে। আমি এই জাতীয় সব গল্প জোগাড় করছি। প্যারালাল ওয়ার্ল্ড জাতীয় যত বই পাচ্ছি পড়ছি। মুনির ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মিসির আলি বললেন, তুমি তোমার স্ত্রী হিসেবে যে মেয়েটিকে দেখেছ তার বয়স কি ফ্রক পরা মেয়েটির চেয়ে বেশি মনে হচ্ছিল? হ্যাঁ, হচ্ছিল। তোমার শোবার ঘরে জানালায় পর্দা ছিল? হ্যাঁ ছিল। পর্দার রং মনে আছে? জি না। ঘরের বিছানায় যে চাদর ছিল তার রং কি? আমার মনে নেই। তাহলে ব্যাপারটা স্বপ্ন হবারই সম্ভাবনা, কারণ শুধু স্বপ্ন দৃশ্যগুলোই হয় সাদা কালো। আমি কিন্তু দেখেছি ওই মেয়েটির পরনে নীল রঙের শাড়ি। নিজাম সাহেবের মেয়েটির পরনে নিশ্চয়ই কিছু ছিল, যে কারণে তুমি ভাবছ তোমার স্বপ্নে দেখা স্ত্রীর গায়ের শাড়িটি নীল। মুনির চুপ করে রইল। মিসির আলি বললেন, নিজাম সাহেবের মেয়েটির গায়ে কি ছিল? ফ্রক বা কামিজ জাতীয় কিছু। তার রং কি ছিল? নীল। মিসির আলি অল্প হাসলেন। পর মুহূর্তেই গম্ভীর হয়ে বললেন, তোমার এই নিয়ে 2বার বিচিত্র অভিজ্ঞতা হলো। 2বারই তুমি ছিলে ক্লান্ত, বিরক্ত, হতাশ, তাই না? জি। এখন থেকে মাঝে মাঝে চেষ্টা করে দেখবে নিজ থেকে ওই জগতে যেতে পারো কিনা। যখন একা একা থাকবে তখন চেষ্টা করবে, ওই জগতে যেতে চাইবে, ইচ্ছা শক্তি প্রয়োগ করবে। জি আচ্ছা। কোনো একজন ভালো নিউরোলজিস্টকে দিয়েও তোমার ব্রেইন ওয়েভগুলো পরীক্ষা করাতে চাই। আমি প্রফেসর আসগর নামে এক নিউরোলজিস্টের সঙ্গে কথা বলে রেখেছি। তুমি কি কাল বিকেল 5টায় একবার আমার কাছে আসতে পারবে? পারবো, কিন্তু স্যার নিউরোলজিস্ট তো অনেক টাকা নেবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মিসির আলির সে রাতে ভালো ঘুম হলো না। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে রাত 3টায় ঘুম ভেঙে গেল। বাকি রাতটা জেগে কাটাতে হলো। স্বপ্নদৃশ্য নিয়ে প্রচুর চিন্তা করলেন। অবদমিত কামনাই স্বপ্নে উপস্থিত হয়, ব্যাখ্যা সহজ এবং চমৎকার, কিন্তু তবু কোথাও যেন একটা ফাঁকি আছে, কিছু একটা বাকি থেকে যায়। সে কিছুর রহস্য কি কোনোদিন ভেদ হবে? আচ্ছা, পশু পাখি এরাও কি স্বপ্ন দেখে? অবদমিত কামনা কি তাদের নেই? পশুদের স্বপ্ন কেমন হয়? স্বপ্ন দেখার সময় মানুষের চোখের পাতা কাঁপতে থাকে। বৈজ্ঞানিক পরিভাষায় তাকে বলে র্যাপিড আই মুভমেন্ট, REM। ওই জাতীয় কম্পন তিনি একটি ঘুমন্ত কুকুরের চোখের পাতায় দেখেছিলেন। সেই কুকুরটি কি তখন স্বপ্ন দেখছিল? জানার কোনো উপায় নেই। মিসির আলির খানিকটা মন খারাপ হলো। একদিন না একদিন এইসব রহস্যের সমাধান হবে, কিন্তু তিনি জেনে যেতে পারবেন না। মানুষ স্বল্পায়ু প্রাণী, এটাও একটা গভীর বেদনার ব্যাপার। এত বুদ্ধি নিয়ে সৌরজগতে যে প্রাণীটি এসেছে তার কর্মকাল সীমাবদ্ধ। তিনি বাতি নিভিয়ে ঘুমের চেষ্টা করছেন, লাভ হচ্ছে না। বিচিত্র সব চিন্তা মাথায় আসছে। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই, আবার মিল আছেও।
অদৃশ্য যে সুতোয় মিলগুলো গাঁথা, সে সুতোটির নাম অনন্ত মহাকাল, দ্য ইটার্নিটি। নিউরোলজিস্ট প্রফেসর আসগর বিশাল দেহী মানুষ, গোলগাল মুখ, মাথা ভর্তি টাক, তীক্ষ্ণ চোখ, শিশুরা ভয় পেয়ে যাবার মতো চেহারা, কিন্তু মানুষটি হাসি খুশি। কারণে অকারণে রোগীকে ধমক দেওয়ার বাজে অভ্যাসটি এখনও অর্জন করেননি। ভদ্রলোক অনেক ঝামেলা করলেন। প্রথমবারের স্ক্যানিং ভালো হয়নি, দ্বিতীয়বার করলেন, কিন্তু কিছুই খুঁজে পেলেন না। চোখে পড়ার মতো কোনো অস্বাভাবিকতা ব্রেইন ওয়েভে নেই। তিনি হেসে বললেন, আপনি একজন খুবই সুস্থ মানুষ, শুধু শুধু আমার কাছে এসেছেন। আপনার অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে আজে বাজে স্বপ্ন দেখি, এই অসুবিধা। আজে বাজে স্বপ্ন তো সবাই দেখে, আমিও দেখি। একবার কি দেখলাম জানেন? বাংলা একাডেমিতে গ্রন্থমেলা হচ্ছে, আমি শুধু একটা আন্ডারওয়্যার পরে সে গ্রন্থমেলায় ঘুরে বেড়াচ্ছি। মুনির হেসে ফেলল। মিসির আলী বললেন, বাংলাদেশে ক্যাট স্ক্যানের কোনো ব্যবস্থা আছে? আমি এই ছেলের ব্রেইনের একটা ক্যাট স্ক্যান করাতে চাই। শুধু শুধু ক্যাট স্ক্যান কেন করাবেন? পুরোপুরি নিঃসন্দেহ হতে চাই যে ওর মস্তিষ্কে কোনো সমস্যা নেই। বাংলাদেশে ক্যাট স্ক্যানার নেই, মাদ্রাজে নিয়ে যেতে পারেন, সেখানে আছে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে মিসির আলী বললেন, তোমার নিশ্চয়ই পাসপোর্ট নেই? জি না। কাল সকাল 10টার দিকে এসো, পাসপোর্ট অফিসে গিয়ে একটা দরখাস্ত করে দিই। পাগল হয়েছেন স্যার? আমি পাগল হব কেন? পাগল হচ্ছ তুমি। তা পুরোপুরি হবার আগেই একটা ব্যবস্থা করা দরকার। অনেক টাকার ব্যাপার স্যার। তা তো বটেই, আমার কাছেও এত টাকা নেই। একটা ব্যবস্থা করতে হবে। পাসপোর্টটা তো করা থাকুক। চা খাবে নাকি? এসো, চা খাওয়া যাক। দুজনে চা খেলো নিঃশব্দে। চায়ের দোকানে রেডিও বাজছে। মিসির আলী অন্যমনস্ক ভঙ্গিতে রেডিও শুনছেন। তার চোখ ছায়াচ্ছন্ন। গানের বিষাদ তাকে স্পর্শ করেছে। যখন মইরা যাইবারে হাসন, মাটি হইব বাসা, কোথায় রইব লক্ষণ সিরি, রঙের রামপাশা। মুনির অবাক হয়ে লক্ষ্য করল, মিসির আলীর চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটির প্রতি গভীর মমতা ও ভালোবাসায় তার হৃদয়ে আর্দ্র হল। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কম, কিন্তু এই অল্প কজনের হৃদয়ে এত বিশাল যে সমস্ত মন্দ মানুষ তারা তাদের হৃদয়ে ধারণ করতে পারেন। মিসির আলী রুমাল বের করে চোখ মুছে অপ্রস্তুতের হাসি হাসলেন। থেমে থেমে বললেন, মানুষের মন বড় বিচিত্র। এই গান আগে কতবার শুনেছি, কখনো এরকম হয়নি। আজ হঠাৎ চোখে পানি টানি এসে এক কাণ্ড। চলো ওঠা যাক। মুনির বলল, একটু বসুন স্যার, আপনাকে একটা কথা বলি। বলো। ওই দিন আপনি আমাকে বলেছিলেন চেষ্টা করতে, নিজে নিজে ওই জগতে যেতে পারি কিনা। চেষ্টা করেছিলে? জি, আমি যেতে পারি, ইচ্ছে করলেই পারি। বলো কি? হ্যাঁ স্যার, গত 3 দিনে আমি 4 বার গিয়েছি। যাওয়াটা খুব সহজ। মিসির আলী চুপ করে রইলেন। মুনির বলল, আমি আপনার জন্য 2টো জিনিস ওখান থেকে নিয়ে এসেছি। কি জিনিস? 2টো ছবি। বলো কি তুমি, দেখি। মুনির একটি খাম এগিয়ে দিল। মৃদু গলায় বলল, বাসায় গিয়ে দেখবেন স্যার, প্লিজ। মিসির আলী কৌতূহল সামলাতে পারলেন না। ছবি দুটো দেখলেন। একটি বিয়ের ছবি, বর এবং কনে পাশাপাশি বসে আছে। তাদের ঘিরে আছে আত্মীয় স্বজন। বর মুনির, কনে নিশ্চয়ই বিনু নামের মেয়েটি। অন্যটি স্বামী স্ত্রীর ছবি, ওদের কোলে ফুটফুটে একটি শিশু। ছবির উল্টো পিঠে লেখা, আমাদের টগরমণি, বয়স 1 বছর। মুনির বলল, এ আমাদের ছেলে,
4 বছর বয়সে মারা যায়। নিউমোনিয়া হয়েছিল। ডাক্তাররা উল্টাপাল্টা চিকিৎসা করেছেন। বলতে বলতে মুনিরের গলা আর্দ্র হয়ে গেল। মিসির আলি দীর্ঘ সময় মুনিরের দিকে তাকিয়ে রইলেন। কোনো খবরের কাগজ আনোনি? জি না স্যার, কিছু আনার কথা তখন মনে থাকে না। ছবিগুলো কেমন করে চলে এসেছে আমি জানি না। ছবিগুলো হাতে নিয়ে দেখছিলাম, হঠাৎ ঘোর কেটে গেল। দেখি আমি আমার ঘরে বসে আছি, আমার হাতে দুটো ছবি। চলো কিছুক্ষণ রাস্তায় হাঁটি। চলুন। তারা দুজন উদ্দেশ্যহীন ভঙ্গিতে সন্ধ্যা নামার আগ পর্যন্ত হেঁটে বেড়ালো। কারো মুখে কোনো কথা নেই। মিসির আলির মুখ চিন্তাক্লিষ্ট। একসময় তিনি বললেন, তুমি কি এরপরেও নিজাম সাহেবের বাসায় গিয়েছিলে? জি না স্যার। চলো আজ যাওয়া যাক। কেন? এমনি যাব, দেখব, কথা বলবো। ভয় নেই, ছবির কথা কিছু বলবো না। আমার স্যার যেতে ইচ্ছে করছে না। বেশ, তুমি না গেলে কিভাবে যেতে হয় আমাকে বলো, আমি একাই যাব। স্যার আমি চাই না ওই মেয়েটির ছবি সম্পর্কে কিছু জানুক। ও কিচ্ছুই জানবে না। মুনির খুব অনিচ্ছার সঙ্গেই ঠিকানা বলল। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অস্বস্তি বোধ করছে। স্যার যাই? আচ্ছা, দেখা হবে। মুনির ঘর থেকে বের হয়েও বেশ কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে রইল। যেন চলে যাবার ব্যাপারটায় তার মন ঠিক সায় দিচ্ছে না, আবার না যাওয়াটাও মনোপুত নয়। মিসির আলি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মনে মনে বললেন, অদ্ভুত মানব জীবন। মানুষকে আমৃত্যু দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে বাস করতে হয়। তিনি নিজেও তার জীবন দ্বিধার মধ্যে পার করে দিচ্ছেন। সমাজ সংসার থেকে আলাদা হয়ে বাস করতে তার ভালো লাগে, আবার ভালো লাগেও না। মানুষের মঙ্গলের জন্যে তীব্র বাসনা অনুভব করেন। একজন মমতাময়ী স্ত্রী, কয়েকটি হাসি খুশি শিশুর মাঝখানে নিজেকে কল্পনা করতে ভালো লাগে। আবার পর মুহূর্তেই মনে হয়, এই তো বেশ আছি। বন্ধনহীন মুক্ত জীবনের মতো আনন্দের আর কি হতে পারে? পুরোপুরি নিঃসঙ্গও তো তিনি নন। তার ব্যক্তিগত লাইব্রেরির দিকে তাকালে মন অন্যরকম হয়ে যায়। সারি সারি বই, কত বিচিত্র চিন্তা, কত বিচিত্র কল্পনার কি অপূর্ব সমাবেশ। এদের মাঝখানে থেকে নিঃসঙ্গ হবার কোনো উপায় নেই। মিসির আলি বইয়ের তাকের দিকে চোখ বন্ধ করে হাত বাড়ালেন। যে বই হাতে উঠে আসে সেই বইটি খানিকক্ষণ পড়বেন। এটা তার এক ধরনের খেলা। সবসময় এমন একটা বই উঠে আসে যা পড়তে ইচ্ছে করে না, আবার পড়তে শুরু করলে ভালো লাগে। আজও তাই হলো। কবিতার বই হাতে। এই একটি বিষয়ে পড়াশোনা তার ভালো লাগে না। কবিতার বই সজ্ঞানে কখনো কেনেননি। এখানে যা আছে সবই নীলু নামের তার এক ছাত্রীর দেয়া উপহার। মেয়েদের এই এক অদ্ভুত সাইকোলজি, উপহার দেবার বেলায় কবিতার বই খোঁজে। মিসির আলি বইটির পাতা উল্টাতে লাগলেন। ইংরেজি কবিতা, কার লেখা কে জানে। অবশ্য নামে কিছু যায় আসে না। তিনি ভ্রুকুঁচকে কয়েক লাইন পড়তে চেষ্টা করলেন। I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the boughs. এর কোনো মানে হয়? কোনো মানে হয় না, তবু পড়তে এত ভালো লাগে। মিসির আলি পড়তে শুরু করলেন। অনেকক্ষণ ধরে কে যেন কড়া নাড়ছে। কড়া নাড়ার ধরনটা অদ্ভুত। দুটি টোকা দিয়ে থেমে যাচ্ছে, আবার দুটি টোকা দিচ্ছে। জানালার পর্দা সরিয়ে বিনু উঁকি দিল। অপরিচিত একজন মানুষ, রোগা, মুখ ভর্তি দাড়ি গোঁফের জঙ্গল। এর মাঝে দুটি চোখ জল জল করছে। বিনু ভয় পাওয়া গলায় বলল, কে? লোকটি খুবই কোমল স্বরে বলল, আমাকে তুমি চিনবে না, আমার নাম মিসির আলি। কোমল স্বর খুবই সন্দেহজনক। এরকম মিষ্টি গলায় একটা অপরিচিত লোক কেন কথা বলবে? বিনু বলল, বাবা তো একটু বাজার করতে গিয়েছে, আপনি আধ ঘন্টা পরে আসুন না। বাসায় বুঝি তুমি ছাড়া আর কেউ নেই?
জি না। আচ্ছা ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমি এখানেই আধ ঘন্টা অপেক্ষা করি। বিনু অস্বস্তি বোধ করতে লাগলো। মিসির আলি বললেন, একটা কাজ করো, জানালা দিয়ে আমাকে একটা দেশলাই দাও। আসুন, আপনি ভেতরে এসে বসুন। মিসির আলি হেসে বললেন, এখন বুঝি আর আমাকে দুষ্টু লোক মনে হচ্ছে না? না। নৌকায় যখন ডাকাতি হয় তখন ডাকাতরা কি করে জানো? আগুন চায়। এটা তো আর নৌকা না। মিসির আলি হেসে ফেললেন। মুনির যা বলেছে তাই। এ মেয়েটির আচার আচরণে খুব স্বাভাবিক একটি ভঙ্গি আছে। ঠিক সুন্দরী তাকে বলা যাবে না, তবে চেহারা খুব মায়াকাড়া। তার চেয়েও বড় কথা, ছবিতে এই মেয়েটি কোণে হয়ে বসে আছে। এই মেয়েটির বাঁ গালের কাটা দাগটাও ছবিতে নিখুঁত এসেছে। বিনু, তুমি বসো, তোমার সঙ্গে গল্প করি। আপনি আমার নাম জানলেন কিভাবে? মুনির বলেছে। মুনিরকে চেনো তো? তোমার আব্বার সঙ্গে কাজ করে। খুব ভালো করে চিনি। আপনি কি ওর আত্মীয়? ঠিক আত্মীয় না হলেও খুব চেনা। মাঝে মাঝে অনাত্মীয় লোকজনকেও খুব চেনা মনে হয়, তাই না? মুনিরও সেরকম। আপনি তো খুব সুন্দর করে কথা বলেন। তুমিও খুব সুন্দর করে কথা বলো। বাবার কাছে কি জন্য এসেছেন? ঠিক তোমার বাবার কাছে আমি আসিনি, আমি এসেছি তোমার কাছে। বিনু বিস্মিত হয়ে তাকালো। মিসির আলি একটি ছবির উল্টো পিঠ দেখিয়ে বললেন, এখানে লেখা আছে আমাদের টগরমণি, বয়স 1 বছর। এই হাতের লেখাটা কি তোমার? বিনু খুবই অবাক হয়ে লেখাটার দিকে তাকিয়ে রইল। বলো, তোমার হাতের লেখা? জি, কিন্তু আমি এরকম কিছু কখনো লিখিনি। সেটা আমি জানি। ছবিটা দেখি। ছবিটা এখন দেখাবো না, পরে দেখাবো। এখন অন্য একটা ছবি দেখো, বিয়ের ছবি। বর কোণে বসে আছে, তাদের ঘিরে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। বর এবং কোণের ছবি আমি কাগজ দিয়ে ঢেকে রাখবো। তুমি শুধু অন্যদের ছবিগুলো দেখবে এবং বলবে এদের চেনো কিনা। তার আগে বলুন, আপনি কে? আমি আমার নাম তো আগেই বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি পড়াই। একটা ছোট্ট গবেষণা করছি। গবেষণাটা মুনিরকে নিয়ে। ওকে নিয়ে গবেষণা করছেন, কিন্তু আমাকে এসব দেখাচ্ছেন কেন? তোমাকে পরে বলবো। তুমি এখন ছবিটা একটু দেখো তো, চিনতে পারো এদের? হ্যাঁ, দুজনকে বাদ দিয়ে সবাইকে চিনি। এরা সবাই আমার আত্মীয়, আমার খালা, আমার ফুপু। এটা হচ্ছে আমার বান্ধবী লিজা। এটা আমার বড় খালার মেয়ে কনক। ইনি আমার ছোট মামা। মিসির আলি ছবিটি পকেটে রেখে দিলেন। বিনু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু বলতে গিয়ে সে বলল না, নিজেকে সামলে নিল। মিসির আলি বললেন, তুমি কি কিছু বলবে? না। মনে হচ্ছিল কি জানি বলতে চাইছিলে। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার বিয়ের ছবি, কিন্তু আমার বিয়ে হয়নি। আপনি এই ছবি কোথায় পেলেন? মিসির আলি চুপ করে রইলেন। বিনু কড়া গলায় বলল, আপনি এখন যান, আমি দরজা বন্ধ করে দেব। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন। বিনু জানালার পর্দা ফাঁক করে তাকিয়ে আছে। তার মুখ বিষণ্ণ, চোখে গাঢ় বিষাদের ছায়া। এই বিষাদের উৎস কি কে জানে। এখন রাত প্রায় 1টা, আন্দাজে বলছি, কারণ আমার ঘড়ি নেই। রাতের বেলা আন্দাজে সময় ঠিক করি। দিনের বেলা এই অসুবিধা হয় না। বেশিরভাগ মানুষই হাতে ঘড়ি পড়ে, জিজ্ঞেস করলেই সময় জানা যায়। যে আমার এই লেখা পড়বে
সে বুদ্ধিমান হলে ধরে ফেলবে যে আমি আজে বাজে কথা লিখে সময় নষ্ট করছি। আসলে তা না। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মিসির আলি সাহেব আমাকে চমৎকার বাঁধানো একটা খাতা দিয়েছেন। শুধু তাই না, সঙ্গে খুব দামি একটা কলম, বল পয়েন্ট না, ফাউন্টেন পেন। কালির দোয়াতও কিনেছেন। দোয়াতটার দামই 70 টাকা। কলমটার দাম কত কে জানে, 200-300 টাকা তো হবেই। এত দামি কলম, কিন্তু লেখা ভালো না। অর্থাৎ আমি লিখে আরাম পাচ্ছি না। মিসির আলি সাহেব বলেছেন আমি যেন রোজ লিখি, প্রতিটি খুঁটিনাটি যেন লিখি, কিছুই যেন বাদ না দিই। ভ্রমণের ব্যাপারটাই যেন লিখি। ভ্রমণ বলতে তিনি অন্য জগতে যাবার ব্যাপারটা বোঝাচ্ছেন। তিনি নিজে এই ব্যাপারটা বিশ্বাস করেন কি করেন না তা আমি এখনো বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় বিশ্বাস করেন, আবার মাঝে মাঝে মনে হয় করেন না। পুরো ব্যাপারটাই একজন নিঃসঙ্গ যুবকের কল্পনা বলে ধরে নিয়েছেন। আমি তাকে একটি চিঠি এবং 2টি ছবি এনে দিয়েছি। এ প্রসঙ্গে তিনি একটি কথাও বলছেন না। আমি একবার ছবিটা চাইলাম, তিনি বললেন পরে পাবে। তিনি যে চুপচাপ বসে আছেন তাও মনে হয় না। আমার ব্যাপারে তিনি খুলনা গিয়েছিলেন এটা হঠাৎ জানতে পারি। সেখান থেকে তিনি কি জানলেন আমি জানি না। ফুলেশ্বরীর শ্বশুরবাড়িতেও তিনি গিয়েছিলেন। আমার সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বলে মনে হয়। আমি নিজে যা জানি সবই তাকে বলেছি। এর বেশি তিনি কি জানতে চান কে জানে। লোকটির ধৈর্য অসীম, মমতাও অসীম। তার মমতার নানান পরিচয় পেয়েছি। কঠিন ঋণে তিনি আমাকে আবদ্ধ করেছেন। আমার পক্ষে ঋণমুক্ত হবার কোনো পথ আছে কিনা আমি জানি না। ঋণমুক্ত হতে চাইও না। কিছু কিছু মানুষের কাছে ঋণী থাকতে ভালো লাগে। মিসির আলি তেমন একজন মানুষ। আবারও আজে বাজে কথা লিখছি। কি করব? আমি তো আর লেখক নই যে গুছিয়ে ঘটনার পর ঘটনা সাজাবো। আমি তা পারি না। লেখক ছাড়া অন্য কেউই বোধহয় পারে না। যাই হোক, মূল ব্যাপারে ফিরে আসি। আমি এখন প্রায় 100% নিশ্চিত যে আমার পাশাপাশি 2টি জীবন চলছে। এক জীবনে আমার বাবা শৈশবে মারা গেছেন। প্রবল দুঃখ কষ্ট ভোগ করে বর্তমানে এই অবস্থায় আছি, অসহায় নিঃসঙ্গ একজন মানুষ। অন্য জীবনটি চমৎকার। এই জীবনে বাবা বেঁচে আছেন। আমি বড় কোনো চাকরি কিংবা ব্যবসা করছি, এখনো ঠিক জানি না। বিয়ে করেছি। জীবনটা বেশ সুখের বলেই মনে হচ্ছে। এই জীবনটাকে আমি স্বপ্নজীবন নাম দিচ্ছি বোঝার সুবিধের জন্য। স্বপ্নজীবনটাও পৃথিবীর মধ্যেই, কারণ সেখানেও আমি আকাশে চাঁদ দেখছি। 2টি জীবন পাশাপাশি কিভাবে চলছে? 2টি সম্পূর্ণ ভিন্ন জগৎ, 2টি পৃথিবী, 2টি চাঁদ, সব মানুষই 2জন করে। এসব প্রশ্নের আমি কোনো কুল কিনারা পাই না, কাজেই খুব বেশি ভাবিও না। চিন্তাভাবনার দায়িত্ব আমি মিসির আলি সাহেবের ওপর ছেড়ে দিয়েছি। আমি লক্ষ্য করেছি যে এখন আমি এ জগৎ থেকে স্বপ্ন জগতে খুব সহজেই যেতে পারি। নিয়মটা খুব সহজ। নিজেকে প্রথমে খুব ক্লান্ত করে নিতে হয়। উপবাস এবং পরিশ্রম এই 2টি জিনিস একত্রে চালিয়ে যাবার পর চোখ বন্ধ করে স্বপ্ন জগৎটির কথা ভাবলেই হয়। একবার স্বপ্ন জগতে চলে যাবার পর সেই জগৎটাকে সত্যি মনে হয়। বর্তমানে যে জীবনযাপন করছি তাকে মনে হয় মিথ্যা জীবন। কোনটি সত্যি কে জানে। প্রাচীনকালের মুনি ঋষিরা বলতেন জীবনটাই একটা মায়া। আসলেই বোধহয় তাই। সবটাই বোধহয় মায়া। আমার এখন এসব জানতে ইচ্ছে করে না। যে কোনো একটি জীবনে আমি স্থায়ী হতে চাই। যদি এটা এক ধরনের অসুখ হয় তাহলে আমি চাই যেন অসুখটা সেরে যায়। সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে চাই। মুক্তি চাই, পরিপূর্ণ মুক্তি। আজ এর বেশি কিছু লিখতে ইচ্ছে করছে না। এখন তৈরি হব ভ্রমণের জন্যে। অদ্ভুত এক ভ্রমণ, এই জীবন ছেড়ে অন্য এক জীবনে। মুনির খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো, বাতি নিভিয়ে সিগারেট ধরালো। মনে মনে বলল, ভ্রমণের প্রস্তুতি, যাত্রা হবে শুরু।
এরকম যদি হতো, ওয়ান ওয়ে জার্নি, আর ফিরে আসতে হবে না, তাহলে কেমন হতো? স্বপ্ন জীবনটি কি খুবই সুখের? মৃত্যু ওই জীবনেও তো হানা দিয়েছে। টগরের মৃত্যু হলো, বাবা মার কাছে কত তীব্রই না ছিল সেই শোক। সে এখন বুঝতে পারছে না, কিন্তু ওই জীবনের মুনির কি গভীর শোক পেয়েছে তা সে রক্তের মধ্যে অনুভব করে। শোক আর শোক, চারদিকেই শোক। জাপানি একটা কবিতায় আছে না, বলো দেখি কোথা যাই, কোথা গেলে শান্তি পাই, ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জুড়াবো, সেখানেও অর্ধরাত্রে কাঁদে মৃগী কম্পগাত্রে।